বন্ধুরা, ব্রিক্সের একটি বড় ডলার গেম শুরু হয়ে গিয়েছে। এখন ভারত রাশিয়ান তেল চাইনিজ ইউয়ান দিয়ে কিনছে, এবং এখানে একটি কথা আপনি মাথায় রাখবেন, ডলার দিয়ে তো আমরা পৃথিবী থেকে অনেক কিছু কিনে থাকি, কিন্তু আমেরিকা ওদের নিজের মার্কেটটা তো ক্লোজ করছে ভারতের জন্য, কিন্তু অপরদিকে চায়না ওদের মার্কেটটা খুলছে ভারতের জন্য। যেখানে আমেরিকা এখন ভারতের জন্য নিজের মার্কেটটা ক্লোজ করছে, এদিকে চায়না এর বিপরীতে ভারতের জন্য ওদের মার্কেটটা আবার ওপেন করছে। ইন্ডিয়া থেকে অনেকগুলি প্রোডাক্ট ওরা ইম্পোর্ট করছে নিজেদের দেশে। ইন্ডিয়ান গুডস, ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলি চায়নাতে গিয়েছে, আপনি যদি আগের বছরের তুলনায় এখন দেখেন প্রায় 20% গ্রোথ দেখা গিয়েছে যে প্রোডাক্টগুলি ভারত থেকে যাচ্ছে। এবং এখানে যদি আমি হংকং এর কথা বলি, হংকং এর স্ট্যাটিস্টিকের কথা বলি, সেখানে তো আরো বেশি 26% গ্রোথ দেখা গিয়েছে শুধুমাত্র হংকং এর, যেটা ভারত থেকে এক্সপোর্ট যাচ্ছে 26% ইনক্রিজ হয়েছে। এবং ওভারঅল আপনি যদি দেখেন ভারতের ইম্পোর্ট বেড়েই চলেছে, এটা কিন্তু কমছে না। দেখুন, এখানে অনেকগুলি বিষয় আছে যেগুলিকে আমাদের ইন্টারলিঙ্ক করে দেখতে হবে। ক্লিয়ারলি আমেরিকা যেভাবে ওদের শক্তিটা প্রদর্শন করছে, ওরা ততটা পাওয়ারফুল আর নয়। আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন অনেকগুলি নিউজ সোর্সে এই ঘটনাটাকে ছাপানো হচ্ছে। ইন্ডিয়ান স্টেট রিফাইনাররা ইউয়ান দিয়ে পেমেন্ট করছে রাশিয়ান অয়েল কিনতে, এবং ঠিক এদিকে ইউক্রেনও এই বিষয়টাকে দেখছে বাংলাদেশের মতো। সেখানেও নিউজ সোর্স গুলিতে পাবলিশ করা হচ্ছে যে এখন তো ভারত ইউয়ানও পেমেন্ট করা শুরু করেছে রাশিয়ান তেল কিনতে। এদিকে যেমন আপনি দেখতে পাচ্ছেন, কালকে ভারত একটি রিপোর্ট পাবলিশ করে, পিআইবি এটা পাবলিশ করে যে ভারতের এক্সপোর্ট এখনো রেজিলিয়েন্ট, আমাদের এক্সপোর্ট বেড়েই চলেছে। যদি এখানে আপনি ইউএস সরিয়ে দেন, জুলাই আগস্ট যেখানে আমাদের এক্সপোর্টটা ডিক্রিজ হয়েছে, কিন্তু বাকি দেশগুলির সাথে আমাদের এক্সপোর্টটা বেড়েই যাচ্ছে। এটা ছাড়া এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন ভারতের এক্সপোর্ট চায়নাতে যা গিয়েছিল তার 19.6% ইয়ার অন ইয়ার ইনক্রিজ হচ্ছে। হংকং এর জন্য 26% ইনক্রিজ হয়েছে, পিআইবির এই রিপোর্টটা বলছে। এখন যখন চায়না ওদের মার্কেটটা ওপেন করছে, অবশ্যই আমরা ইউয়ান দিয়ে পেমেন্ট করে রাশিয়ান তেল সস্তায় কিনতে পারি। এবং এটা করতে সমস্যাটা কোথায়? কিন্তু এখানে অনেক অ্যানালিস্ট এতও বলছে ডি ডলারাইজেশন তো হচ্ছে, এখন আমরা এখানে ইউয়ানাইজেশনও করছি। কিন্তু কেন আমরা এখন এখানে ইউয়ানাইজেশন করছি, কেন আমরা ইউয়ানকে প্রমোট করছি? এই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিও, এবং ডিসকাস করব ইন ডেপথ এই বিষয়টা। এটা কি ঠিক না যে সো কল্ড ইউএস অ্যানালিস্টটা বলছে ওটা ঠিক? কিন্তু দেখুন, বিষয়টা এখানেই শেষ হচ্ছে না। ইন্ডিয়া এবং ইউএস এর যদি ট্রেড ডিলটা দেখেন, ডক্টর জয়শঙ্কর রেড লাইন অলরেডি ড্র করে দিয়েছে। আমেরিকা এখনো ভারতের উপর প্রেশার সৃষ্টি করছে এটা নিয়ে। ওই যে ভারতে আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্টগুলি সাপ্লাই করতে চাচ্ছে, যে জিএম ক্রপটা আনতে চাচ্ছে ভারতে আমেরিকা, এটা নিয়ে। এদিকে মিস্টার পীযূষ গোয়েল বলছেন আমেরিকার সাথে ডায়লগ চলছে বিষয়গুলি নিয়ে, এবং ইউএসএ কিছুদিন আগে যে শাটডাউনটা হলো তার কারণে ট্রেড ডিলগুলি একটু স্লো ডাউন হয়ে গিয়েছে। যাই হোক, একদিকে যেমন ইউএস এর সাথে ভারতের ট্রেড ডিলগুলি নিয়ে অনেক সমস্যা চলছে, ভারতের জন্য আমেরিকা নিজের মার্কেটটা বন্ধ করছে, এদিকে চায়নার সাথে সম্পর্কটা আরো দৃঢ় হচ্ছে এবং চাইনিজ মার্কেট আরো ভালোভাবে ওপেন হচ্ছে ভারতের জন্য, এবং বিষয়টা আরো এগুতেও দেখা দিচ্ছে। নীতি আয়োগের চেয়ারপারসন বিবিআর সুব্রমণ্যম পরিষ্কার ভাবে বলে দেন, দেখুন এখন চায়নাকে ইগনোর করা যাবে না। আমেরিকা ভারতকে বন্ধু বলে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ট্যারিফ লাগায় ভারতের উপর। ঠিক অপরদিকে চায়না, যা কিনা $18 ট্রিলিয়ন ইকোনমি, ওদের আপনি বেশি দিন এভাবে ইগনোর করে যেতে পারবেন না। ওরা আমাদের জন্য একটি বড় অপরচুনিটি, এবং আমাদেরও সেইভাবে ওদের দেখতে হবে। চলুন এই বিষয়গুলো আসল মাইনেটা কি তা আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সবার প্রথমে দেখা যাক ইউয়ানের কাহিনীটা কি। আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারতের একটা পিএসইউ, মানে একটি সরকারি কোম্পানি, এবং এরাই চাইনিজ ইউয়ানে পেমেন্ট করে রাশিয়ান তেল কেনার জন্য। এবং এটা একটা ইঙ্গিত দেয় যে চায়না এবং ভারতের মধ্যে যে ডিপ্লোম্যাটিক টাইজ গুলি রয়েছে সেগুলি ঠিক হচ্ছে, এবং এগুলি পশ্চিমী মিডিয়া নজরে রাখছে, কারণ রয়টার্সই একটা পশ্চিমী মিডিয়াই এই খবরটাকে পাবলিশ করে। যদি এখানে দেখেন 2 থেকে 3টি কার্গো অয়েল ট্যাঙ্কারের জন্যই আমরা ইউয়ানে পেমেন্টটা করি, এমনটা রয়টার্স বলছে। এছাড়া ইউয়ানের ইউসেজ, যেটা আমরা 2023 সালেই বন্ধ করে দিয়েছিলাম, হ্যাঁ এটাকে আগে ব্যবহার করা হতো, বাট মাঝে এটাকে বন্ধ করে দেওয়া হয়, আবার এটাকে এখন আবার রিজিউম করা হয়, এবং এটা করা হতো স্টেট লেভেল অয়েল ট্রানজাকশনের জন্য, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা হচ্ছে। এর ফলে কারেন্সি কনভার্সন চার্জটাও বেঁচে যাচ্ছে। আগে কি হতো, ইউএ ডেরামে রুপিকে কনভার্ট করা হতো, তারপরে ডেরামকে ইউয়ানে কনভার্ট করে অয়েল কেনা হতো, তারপর সেই ইউয়ান রাশিয়ার কাছে যেত। কিন্তু এখন এই ডিরাম টু ইউয়ান এর ফলে যে কনভার্সন চার্জটা, এক্সট্রা চার্জটা লাগতো, সেটা বেঁচে যায়, এবং এদিকে রাশিয়া থেকে তো সস্তাতে আসছেই। দেখুন এখন এর সাথে সাথে দেখা যাক এর বদলে চায়না কি অফার করছে। এর বদলে চায়না মার্কেট অফার করছে ইন্ডিয়ার এক্সপোর্টকে নিয়ে। কাল সরকার পিএবি একটা স্ন্যাপশট শেয়ার করে যে আমাদের এক্সপোর্ট গুলি কিভাবে চলছে এই কারেন্ট সিচুয়েশনে, যেখানে আমেরিকার এই টেরিফের টেনশন এবং অনেক সমস্যা চলছে, এত ফ্লাক্স চলছে সেখানে। তো এখানে একটা বিষয় তো ক্লিয়ার যে ভারতের এক্সপোর্ট রেজিলিয়েন্ট। ট্রাম্প থেকে একটা বড় ঝটকা আসে ঠিকই, কিন্তু আমাদের
এক্সপোর্ট গুলি বেড়ে যাচ্ছে। আগস্ট 2025-এ ভারতের এক্সপোর্টস 4.77% পজিটিভ গ্রোথ অ্যাচিভ করে এবং এটা আগস্ট 2024-এর এক্সপোর্টের সাথে যদি তুলনা করি। এবং এখানে একটি কথা আপনি মাথায় রাখবেন, এখানে অগস্টের কথা চলছে এবং এই সময়টাতেই ট্রাম্প ট্যারিফ এসে পড়েছিল এবং ট্রাম্প ট্যারিফের পরেও এক্সপোর্ট ইনক্রিজ হয়েছে। এবং এখানে এপ্রিল টু আগস্টের কথা যদি বলি 5.19% এক্সপোর্ট ইনক্রিজ করেছে 2024 এবং 2025-এর মধ্যে যদি তুলনা করি। এখন মার্চেন্ডাইজ এক্সপোর্টস মানে জিনিসপত্র গুডস এর কথা যদি বলি তো এটা 2.31% ইনক্রিজ করে। সার্ভিস এক্সপোর্টস এর কথা যদি বলি সেখানে 8.65% এর ইনক্রিজ দেখা যায় এপ্রিল টু আগস্ট 2025-এ 2024-এর সেম পিরিয়ড তুলনা করলে। ভারতের জিডিপিতে এক্সপোর্টের যে শেয়ার ছিল 2015 থেকে 2024-এ 19.8% ইনক্রিজ করে। যদি এখন ভারতীয় জিডিপিতে এক্সপোর্টের শেয়ারটা দেখি 2015 তুলনায় 2024-এ 21.2% ইনক্রিজ করে। এখন দেখুন যে এক্সপোর্টটা ডিক্রিজ হয় তার কথা যদি বলি সেটা হলো ইউএসএ তে যাওয়া সেই এক্সপোর্ট গুলি 2025-এ জুলাই থেকে আগস্টের মধ্যেকার যে এক্সপোর্ট সেটা ডিক্রিজ হয়েছে এবং সেপ্টেম্বরের পরে যে 50%-এর ট্যারিফটা রয়েছে তার রিয়েল ইম্প্যাক্ট এখনো বাকি, এটা এখনো পাবলিশ হয়নি এবং এখানে ট্রাম্প ট্যারিফের ইম্প্যাক্ট আমরা দেখতে শুরু করেছি। কিন্তু এখানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, অন্য কান্ট্রিগুলিতে আমাদের এক্সপোর্ট কিন্তু বেড়েই চলেছে ইউএস ছাড়া, যার ফলে কি হচ্ছে ইম্প্যাক্ট এতটা বেশি হচ্ছে না। যেমনটা আমি আপনাদের বললাম মার্চেন্ডাইজ এক্সপোর্ট 2% থেকে বেশি হচ্ছে এবং সার্ভিসেস এক্সপোর্টস 5% থেকে বেশি হচ্ছে। এখন দেখুন যেখানে ইউএস এর মার্কেটটা বন্ধ হচ্ছে সেখানে চায়নার মার্কেট ওপেন হচ্ছে। এই ইন্টারেস্টিং বিষয়টা আমরা পিআইবির এটা লেটারে দেখতে পাই। এখানে ভারতের মার্চেন্ডাইজ ইম্পোর্টস মানে গুডস এর কথা যেটা বলা হয় যেটা চায়নাতে যায় সেটা খুব দ্রুত গতিতে বাড়তে দেখা গিয়েছে। এখনো যদি আপনি দেখেন 2024 থেকে 2025-এ $14.25 বিলিয়ন এক্সপোর্ট দেখা গিয়েছে এই সেক্টরটাতে। কিন্তু এখানে আমাদের আরো এক্সপোর্টটা ইনক্রিজ করতে হবে। আমরা চাইনিজ মার্কেটে এক্সপোর্ট করার ওর বেশি গুরুত্ব দিতাম না, কারণ এখানে চান্স অনেক কম। চাইনা অনেক রেস্ট্রিকশন লাগিয়েছিল কিন্তু বর্তমানে এটা ওপেন হচ্ছে, তাই এখানে এক্সপোর্ট ইনক্রিজ হতে দেখা দিচ্ছে। এবং 2024-এর আগস্ট থেকে 2025-এর আগস্ট যদি আপনি দেখেন 19.65%-এর ইয়ার অন ইয়ার ইনক্রিজ দেখা গিয়েছে, মানে প্রায় 20%-এর এক্সপোর্ট ইনক্রিজ দেখা গিয়েছে চাইনাতে ইন্ডিয়ান প্রোডাক্ট যাওয়ার উপর। এখানে কি এক্সপোর্ট কমোডিটিস, এটা তো আরো অবাক করার। চাইনাতে আমরা পেট্রোলিয়াম প্রোডাক্ট পাঠিয়েছি, ইঞ্জিনিয়ারিং গুডস পাঠিয়েছি, ইলেকট্রনিক গুডসও পাঠিয়েছি এবং অর্গানিক কেমিক্যাল প্রোডাক্টও পাঠানো হয়েছে। এটা ছাড়া আয়রন প্রোডাক্ট এবং মারিন প্রোডাক্টও পাঠানো হলো। এটা দেখায় যে ভারতের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটি দ্রুত গতিতে বাড়ছে এবং চায়নার যে ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় তার সাথে ভারতের একটা ইন্টারলিঙ্ক হচ্ছে। আমরা ওদের র ম্যাটেরিয়াল দিচ্ছি, ইন্টারমিডিয়েট গুডস দিচ্ছি যেগুলি চায়নার ম্যানুফ্যাকচারিং সেক্টরে যাচ্ছে। এমনকি ভারতের যে মার্চেন্ডাইজ এক্সপোর্ট হংকং এ গিয়েছে এই পিরিয়ডটাতেই এপ্রিল টু অগস্ট 2024-2025 সেটা 26% মানে 26.19% হাই জাম্প দেখা গিয়েছে এবং এটা খুবই বড় একটা গ্রোথ। এমনকি আমরা এখানে লাক্সারি আইটেমসও পাঠাচ্ছি যেমন হীরা বা জেমস এন্ড জুয়েলারি, এবং এটা সেই সেক্টর যেখানে আমেরিকা অনেক স্যাংশন লাগায়। এখানে আমরা ডাইভার্সিফিকেশন স্টার্ট করে দিয়েছি। হংকং এর ক্রেতাদের কাছে পারচেজিং পাওয়ার খুবই বেশি, তাই আমরা সেখানেই এই গুডস গুলি পাঠাচ্ছি। এছাড়া ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক গুডসও সেখানে যাচ্ছে। এর সাথে আপনি যদি দেখেন ইন্ডিয়ার মার্চেন্ডাইজ ডাইভার্সিফাইড এক্সপোর্টস এর যে গ্রোথ সেখানেও আমরা নতুন মার্কেট খুঁজে পাচ্ছি। এই চারটাতে আপনি যেমন দেখতে পাচ্ছেন এপ্রিল টু অগস্ট 2025 এবং এপ্রিল টু অগস্ট 2024 এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ইউএসএ এখানে একটু কমছে এবং ট্যারিফের পরে এটা আরো কমবে, কিন্তু এই দুইটি জায়গায় আপনি দেখতে পাচ্ছেন কতটা ইনক্রিজ করেছে এক্সপোর্টস। এছাড়া জার্মানিতেও 11.73% এর ইনক্রিজ দেখা গিয়েছে, সাউথ কোরিয়াতেও 9.69% এর ইনক্রিজ দেখা গিয়েছে, ইউএইতে 6.38% এর ইনক্রিজ দেখা গিয়েছে। এর সাথে আমরা যদি মাসের কথা বলি জুলাই 2025 এবং আগস্টের 2025-এ মধ্যে ইউএস ট্যারিফস এর ইম্প্যাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জুলাইতেই ইউএসএ তে $8 বিলিয়ন এক্সপোর্ট হয়, তারপর এটা $6 বিলিয়ন পাশে চলে যায়, মানে এখানে একটি মেজর ডাউন দেখা যায়। কিন্তু অপরদিকে আপনি যদি অন্য দেশগুলি দেখেন সেখানে সেই দেশগুলিতে গ্রোথ হচ্ছেই। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউএতে প্রায় $3 বিলিয়ন এবং পরের মাসে $3.2 বিলিয়ন ইনক্রিজ, নিদারল্যান্ড 1.6 বিলিয়ন, তারপর 1.8 বিলিয়ন হলো 4.9 বিলিয়ন, তারপর অস্ট্রেলিয়া 495 মিলিয়ন সেটা 55 মিলিয়নে চলে যায় এবং সব দেশগুলিতেই ইনক্রিজই দেখা যাচ্ছে ইউএস কে ছাড়া। শেষে চায়না এবং হংকং একটা নতুন মার্কেট আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের এক্সপোর্ট এই বছর সব থেকে বেশি ইনক্রিজ হয়েছে। দেখুন এখানে নীতি আয়োগ বলে এদের সিইও VBR সুব্রমণ্যম উনি বলেন দেখুন আমাদের এশিয়াতে এখন ফোকাস করতে হবে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। $18 ট্রিলিয়ন ইকোনমি আমাদের দরজার অপর পাশে, এদেরকে আমরা ইগনোর করতে পারবো না। আমাদের এদের সাথে কম্পিট করতে হবে এবং জিনিসও বেচতে হবে এদেরকে। এমনকি পৃথিবীর যে অনেক ভালো দেশগুলি
দেশগুলি রয়েছে এগুলির সাথেও ওদের সাথেও চায়নার ট্রেড সারপ্লাস বেশি, মানে চায়না থেকে ইম্পোর্ট করার বদলে এক্সপোর্ট ওরা বেশি করে। যেমন কি রাশিয়া, কারণ রাশিয়া তেল সাপ্লাই করে তাই ওদের এক্সপোর্ট বেশি চায়নাতে। অস্ট্রেলিয়া, ওদেরও সারপ্লাস বেশি কারণ ওরা মিনারেল র মেটেরিয়াল এগুলি বেচে চায়নাকে। এভাবে সৌদি আরব এনার্জি সাপ্লাই করে অর্থাৎ তেল বেচে। যদি ব্রাজিল দেখেন ওরা এগ্রিকালচারের এক্সপোর্ট করে বেশি। যদি আপনি চিলে দেখেন ওরা রেয়ার আর্থ মেটেরিয়াল এগুলি এক্সপোর্ট করে, বেসিক্যালি লিথিয়াম এগুলি ওরা এক্সপোর্ট করে বেশি। সাউথ কোরিয়া যদি আপনি দেখেন এটা একটা আউটলায়ার। সাউথ কোরিয়া এখানে যে এদের মেজর ভাগটা মানে ওদের যে ট্রেড সারপ্লাস এটা যদি আপনি দেখেন তাহলে ওরা সম্পূর্ণ ওদের যে ইলেকট্রনিক মার্কেটটা রয়েছে ইলেকট্রনিক প্রোডাক্ট ওরা সাপ্লাই করে চাইনাতে সব থেকে বেশি। যে ম্যানুফ্যাকচারিং এর সাপ্লাই চেইন, ইলেকট্রনিকের সাপ্লাই চেইন এটার সাথে ইন্টারলিঙ্ক চাইনার। এবং আমাদেরও এমন কিছুই করতে হবে কারণ আমরা শুধুমাত্র র মেটেরিয়াল বেছে বেছে চাইনার সাথে সারপ্লাস করতে পারবো না। সারপ্লাস তখনই হবে যখন আমরা সাউথ কোরিয়ার মতো ওদের যে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং এর সাথে ইন্টারলিঙ্ক করে সেটার একটা বড় ভাগে পরিবর্তন হতে পারি। এটা আমাদের দেখতে হবে এবং আমাদের উদ্দেশ্যই এটা। সুব্রমণ্যম জিও এটা বলেন যে আমাদের প্রতিবেশীদের সাথে ট্রেড আরো বাড়াতে হবে, স্পেশালি চাইনা। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে দেশগুলি রয়েছে ওরা একে অপরের সাথে 50% জিনিস কেনা বেচা করে। এদের মধ্যে ইউএসএ সব থেকে বড় ট্রেডিং পার্টনার কারা? ওদের প্রতিবেশী মেক্সিকো আর ক্যানাডাই ওদের সব থেকে বড় ট্রেডিং পার্টনার। এটাই তিনি বলেন যে আমাদের চায়নার সাথে নিজের ট্রেডিং পার্টনারশিপটাকে আরো মজবুত করতে হবে। সাথে সাথে আমাদের অন্য প্রতিবেশী যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ওদের সাথেও এই পার্টনারশিপটা আরো মজবুত করতে হবে। এদের সাথেও আমাদের কিছু করতে হবে। বাকি দেখুন ইউএস তো ফ্রেন্ড ইন্ডিয়া বলে 50% টেরিফ লাগিয়ে দেয়, তাই আমাদের এখন নতুন ফ্রেন্ডই খুঁজতে হবে চায়নার মতো। এবং চায়নাই ইউএস এর পর ভারতের সব থেকে বড় একটা অল্টারনেটিভ এবং এটা খুবই জরুরি এখন যাতে আমরা ওদের সাথেও এঙ্গেজ করি। চলুন এবার এখন আসি ডি ডলারাইজেশনের উপর, অর্থাৎ ডি ডলারাইজেশন এবং এর বিপরীতে আমরা এখন ইউয়ানাইজেশনের দিকে যাচ্ছি। দেখুন এখন ইউএস ট্রেড টক চলছে কিন্তু এটা ভালো দিকে যাচ্ছে না। প্রথম রাউন্ড শেষ কিন্তু সেকেন্ড রাউন্ডে ধীরে ধীরে হচ্ছে। এদিকে ইউএস এর সাথে ট্রেড টক গুলি ভালোভাবে হচ্ছে না। ট্রাম্পের যা মনে আসে তা এখনো বলছে ও ট্রুথ সোশ্যালে। এবং এদিকে ডক্টর এস জয়শঙ্করও বলে দিয়েছে আমাদের রেড লাইন আছে এবং এই রেড লাইনের পালন করতে হবে ইউএস কে। এগুলি মানে হলো আমেরিকার প্রেশার এখনো আছে এবং আমেরিকা এখনো ইরেশনাল ডিমান্ড করছে ভারত থেকে এবং এমন ধরনের ডিমান্ড গুলি যদি পূরণ করা হয় তাহলে সরকারই থাকবেন। জাপানে আপনি দেখতেই পেয়েছেন কি হলো, আমেরিকার এই ইরেশনাল ডিমান্ডের কারণে সরকারই বদলে যায় এত প্রেশার সহ্য না করতে পেরে। তো এটাই কোন সরকারই এমন ধরনের ডিমান্ড পূরণ করতে পারবেন। তো এখানে আপনি যদি দেখেন অনেক অ্যানালিস্ট আছে ওয়েস্টার্ন থিঙ্ক ট্যাঙ্কস এ অ্যাসোসিয়েটেড, ওরা বলছে যে রাশিয়ান এনার্জি আমরা ইউয়ান দিয়ে কিনে ফেলছি, এটা তো দেখাচ্ছে যে অনেক খারাপ সময় আসতে চলেছে। কিন্তু এগুলির মধ্যেও একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন আমরা তো এইভাবেই ইউয়ানের ব্যবহার করছি না, কারণ চায়না তো আমাদের জন্য মার্কেটটা খুলছে, সাথে সাথে আরো প্রমিস করছে যে মার্কেটটা আরো ওপেন করবে ভারতের জন্য। তো এমন কিছু করলে আমরা তো এর পক্ষেই থাকবো। আমরা যদি না কিছু দেই তাহলে ওরাও কি দেবে? তা আমাদের তেমনটা করতে হবেই। এবং স্ট্যাটিস্টিকে আপনি দেখতেই পেয়েছেন 20% বেড়েছে আগের বছরের তুলনায়। তো এটা দেখায় যে আমরা ইউয়ান দিয়ে যদি রাশিয়া থেকে তেল কিনি, সস্তায় প্রোডাক্টও নিচ্ছি, চায়নার সাথে নিজের সম্পর্কটাকেও আরো গভীর করছি, তাহলে এটাকে তো আমাদের উইন উইনের মতোই দেখতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে আইডিওলজির থেকে প্র্যাগমাটিজমই বেশি। কারেন্সি কি? কারেন্সি তো একটা টুল। ভারত এখানে রাশিয়া থেকে লো কস্ট এনার্জিও নিয়ে নিচ্ছে। সাথে সাথে আপনি যদি দেখেন আমরা কারেন্সির চিন্তা কেন করব? যদি ডলার দিয়ে সস্তা তেল পাওয়া যেত তাহলে ডলার দিয়ে নিতাম, কিন্তু ওরা ডলার নিচ্ছে না, ইউয়ান নিচ্ছে, তাই ইউয়ান দিয়ে নিচ্ছি। যদি রুপি দিয়ে নিত তাহলে রুপি দিয়ে নিতাম আমরা, কিন্তু রুপি তো ওরা নিচ্ছে না, অবশেষে ওরা ইউয়ান দিয়ে নিচ্ছে এবং আমাদেরও কস্ট কম হচ্ছে ইউয়ান দিয়ে নেওয়ার ফলে। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন অনেক স্যাংশন লাগায় চায়না রাশিয়ার উপরও, যার ফলে ডলারের রেস্ট্রিকশন রয়েছে যে রাশিয়া থেকে প্রোডাক্ট কেনার উপর। তো দোষটা তো ওদেরই। তা আমাদের কাছে যেটা সুবিধের মনে হবে সেটাই আমরা করব। এর সাথে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি তো ইনট্যাক্টই। আমরা বাকি যে কারেন্সিগুলি রয়েছে সেগুলির সাথেও ট্রেড করছি, কারোর সাথে আমরা ডলারে করছি, কারোর সাথে আবার ইউরোতেও করছি, যেখানে জরুরি সেখানে ইউয়ান দিয়ে করা হচ্ছে। এবং রুপিকেও আমরা ইন্টারন্যাশনালাইজেশন করছি, ইউএই, শ্রীলঙ্কা, মরিশাস ওদের সাথে হচ্ছে। তো আমরা যদি ইউয়ানের ব্যবহার করে ফেলি রাশিয়ান তেল কেনার জন্য, তাহলে রুপির ইন্টারনালাইজেশনে কোনো ইম্প্যাক্ট তো হচ্ছে না, সাথে আমরা এর থেকে বিলিয়ন্স অফ ডলারও বাঁচিয়ে নিচ্ছি। তো এর ফলে যে ইউএস থেকে ট্রেড লস হবে ভারতের, সেটাকে আমরা কিছুটা বাঁচিয়ে নিতে পারবো ইউয়ান ব্যবহারের মাধ্যমে। এবং এটা তো আমাদের করতে হবে যদি করতে পারি। এখন আইডিওলজির সময় না, এই সময়টা প্র্যাগম্যাটিজমের। কারণ আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইউএস প্রেশার দিচ্ছে ট্রেডের মাধ্যমে, গ্লোবালিও অন্য কিছু ওয়েস্টার্ন কান্ট্রিও এমনটা করতে চাইছে। তাই এখন আমাদের কাছে এই অপশনটাই বেঁচে যায়। আমাদের ইউএস এর এগেনস্টে ইউএস যেটা ভালো পায় না সেগুলিও করতে হবে নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে, স্পেশালি সামনে আসে 2 থেকে 3 বছর যতদিন ট্রাম্প সরকারে থাকবে। তাই এখানে প্র্যাগম্যাটিজম খুবই ইম্পর্টেন্ট
রিপ্লেসমেন্ট হয়ে যায়। এবং আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন অনেক বছর ধরেই ডলার একটা মেইন কারেন্সি রয়ে আছে সারা পৃথিবী, কিন্তু সময়টা বদলে যাচ্ছে। একটা ফ্রিডম থাকতে হবে সব কারেন্সির গুলির মধ্যে, ডলার একটা সিঙ্গেল পেমেন্ট সিস্টেম হয়ে থাকতে পারবে না। এবং ভারতও মাল্টিপোলারাইজেশনটাকে সাপোর্ট করে। ভারতও চাই অন্য কারেন্সিও একসাথে স্বাধীনভাবে ডমিনেট করে পৃথিবী। এবং স্পেশালি এখানে রুপিকেও আমাদের আরো স্ট্রং করতে হবে, এটাকে আরো ইন্টারন্যাশনালাইজেশন করতে হবে। এবং এটা করার জন্য আমাদের অন্য দেশগুলিকেও এক্সপোর্ট করতে হবে, ওদের থেকে ইম্পোর্ট করতে হবে রুপির মাধ্যমে। তো এই পিরিয়ডে আমাদের নিজের দেশকেও স্ট্রং করতে হবে, সাথে সাথে নিজের কারেন্সিটাকে আরো স্ট্রং করতে হবে এমন ধরনের বিভিন্ন স্টেপের মাধ্যমে।